নমস্কার। আজকে আমি যার সঙ্গে কথা বলবো তার পরিচিতি আমার চাইতে অনেক বেশি। ফলত তার আর ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই। তার নাম শতরূপ ঘোষ। শতরূপ এবার নির্বাচন লড়ছে না, আমি ধরে নিচ্ছি সেটা তার সচেতন সিদ্ধান্ত। কিন্তু সে গোটা বাংলাতেও ঘুরে বেড়াচ্ছে, দলের হয়ে প্রচার করছে। তো সেই কারণেই আমার মনে হয় একটা কেন্দ্রের প্রার্থী হয়ে থাকলে ভোটের সময় আমি দেখেছি সেই প্রার্থীর আলাপ আলোচনা সব মায়োপিক হয়ে যায়। আমি আশা করব শতরূপের কাছ থেকে যে এই যে ও ঘুরে বেড়াচ্ছে, 21-এর থেকে 26-এর তফাৎ কি ও লক্ষ্য করছে, এবং সামগ্রিকভাবে বাম আর বিশেষ করে সিপিএম এখন কত দূর অগ্রসর হলো বা আদৌ হলো কিনা। শতরূপ এই যে কসবা থেকে না দাঁড়ানোর সিদ্ধান্ত, এটা কি তোমার নিজের না দল বললো? না, দল নিজের। আমাদের দলের সিদ্ধান্ত আপনি তো জানেনই, আমাদের দলের সিদ্ধান্তই সবসময়। তোমার নিজেরও তো একটা ভালো মন্দ আছে। আমারও খুব একটা ইচ্ছে ছিল না এইবার প্রার্থী হওয়ার, কেননা একটা ব্যাপার কি সুমনদা, বাকি ধরুন আর যা আছে এটা আপনিও তো এগ্রি করবেন নিশ্চয়ই। এবার ভোটটা হচ্ছে দুদিনে, মানে গতবার 8বারে হয়েছিল, যে কোনো মানে ইলেকশন হ্যাপেন্ড ওভার এ পিরিয়ড অফ 1.5 months। এবার সেখানটা হচ্ছে 6 দিনের ব্যবধানে, 23 থেকে 29। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের ধরুন প্রচারের জন্য তো কিছু লোকজনকে, যেটা আগে কি হতো, আমি নিজেই 3rd ফেজ আমার ভোট হয়ে গেল, পরে 4টে ফেজ 5টা ফেজ আমি গোটা রাজ্যে প্রচার করতে পারলাম। আবার ধরুন যাদের একটু পরের দিকে ভোট, তারা প্রথম দিকের কয়েক ফেজে তারা বাইরে একটু সভা টভা করতে পারলো। আমাদের কয়েকজনের যাদের গোটা রাজ্য জুড়ে একটু প্রচার করার সুযোগ রয়েছে বা প্রয়োজন রয়েছে, তাদের প্রত্যেকের পক্ষে একটা কনস্টিটুয়েন্সিতে আটকে যাওয়াটা একটু অসুবিধাজনক হতো। I agree. Some people should also do other works. কেননা তোমাদের ইয়াং ব্রিগেডের তো সৃজন যেমন অলরেডি লোকসভা লড়ে নিয়েছে, দীপশিতা লড়ছে। আবার লোকসভার সময় সৃজন আটকে ছিল যাদবপুরে, কিন্তু মীনাক্ষী গোটা রাজ্য জুড়ে প্রচার করতে পারছিল। এইবার মীনাক্ষীকে উত্তরপাড়ায় ন্যাচুরালি থাকতে হচ্ছে, সৃজন গোটা রাজ্যে প্রচার করতে পারছে। ওকে, এটা তো হবে। তো তুমি কোথা থেকে আজকের ডেটে, অ্যাজ উই আর টকিং 24th এপ্রিল, কোথা থেকে তোমার নিজের যাত্রা শুরু করেছো? আজকে না, আজকে না, ও আচ্ছা আচ্ছা, একদম শুরু থেকে। অ্যাকচুয়ালি ভোটের কাজটা তো সুমনদা মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকেই মোটামুটি ভোটের হাওয়াটা উঠে গেছিল। তবে আপনি যদি ভোট যেদিন ডিক্লেয়ার হলো, উত্তরবঙ্গ করেছো ভালো করে? হ্যাঁ। কোথায় কোথায় গেছো? কোচবিহার গেলাম, জলপাইগুড়ি গেলাম, আলিপুরদুয়ার গেলাম, দিনাজপুরে যাওয়ার কথা ছিল কিন্তু আর এই গত 1 মাসে হয়ে উঠলো না, তার আগে গেছিলাম। মালদা তো হ্যাঁ, মালদা আমি পার্টি থেকে মালদায় দায়িত্ব আছে আমার, তুমি দায়িত্বপ্রাপ্ত। মালদায় যেতেই হয় বেশি। আর মুর্শিদাবাদে বেশ কদিন ছিলাম। ওকে, তার মানে তুমি মোটামুটি গোটা বাংলাই পরিক্রমা করে ফেলেছো গত 1 মাসে তো। হ্যাঁ, মানে পশ্চিমাঞ্চলেও গেছো, বাঁকুড়া, পুরুলিয়া। হ্যাঁ, তো তাহলে তো যেদিন ভোটটা ডিক্লেয়ার হলো ইনসিডেন্টালি আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, মানে ঝাড়গ্রাম বাঁকুড়ার একদম বর্ডারে একটা আমাদের সমাবেশ। ওই সমাবেশে দাঁড়িয়েই শুনলাম যে ইলেকশন কমিশন এখন প্রেস কনফারেন্স করছে, ভোট ডিক্লেয়ার হচ্ছে। ওকে, তারপরের দিন বাঁকুড়া গেলাম, ওখান থেকে জনসমর্থনে সারা কিরম পাচ্ছ? গতবারের থেকে বেশি, এটা বলতে পারি। আমি দেখুন, আপনি তো আমাকে মোটামুটি চেনেন, আমি কখনো খুব বাড়িয়ে চড়িয়ে বলি না কখনো। আমি এমন না, ভালোই আমি আপনাকে আজকে এমন কোনো কথা বলবো না যেটা 7 দিন পরে যে কথার কোনো মানে যে কথাটা পরিহাস হয়ে যাবে আমার জন্য, তা না। তবে আমি গতবারের থেকে, যেমন আমি সেদিনই আমাদের পার্টির এক লিডারকে বলছিলাম, গত বছর ভাতারে, বর্ধমানের ভাতারে, যেখানে মানে গত বছর বলতে আমি বলছি গত বিধানসভা ভোটের সময় যেখানে আমাদের সমাবেশ হয়েছিল, ঠিক সেই জায়গাতেই এবছর যে সমাবেশটাই গেলাম, সেবারও আমি ছিলাম ইনসিডেন্টালি, সেবারের থেকে এবার অন্ততপক্ষে 4 গুণ বেশি লোক দেখলাম। তো ইফ দিস মিনস এনিথিং, দেন উই আর ওয়েটিং ফর ইট। হু ইজ দ্য স্টার ক্যাম্পেইনার অফ ইউর পার্টি? আপনি যে অর্থে বলছেন, অনেকে রয়েছে। সেলিম দা আছেন, মীনাক্ষী এখন এত পপুলার, কিন্তু মীনাক্ষীর সমস্যাটা হচ্ছে মীনাক্ষী যেহেতু এখন প্রার্থী, সেহেতু ও তাও যাচ্ছে, কিন্তু উত্তরপাড়ায় বেশি সময় থাকতে হচ্ছে। সেলিম ডাজ নট ড্র ক্রাউড। আই ওয়ন্ট এগ্রি। আপনি একদিন আসুন না সেলিমদার কোনো একটা মিটিং। না, আমি আচ্ছা, আপনি মমতা ব্যানার্জির একটা ভিডিও দেখলাম কদিন আগে, যে একজন জার্নালিস্ট, তিনি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছেন উল্টো দিকে, লোক চলে যাচ্ছে বলে, তো মমতা ব্যানার্জি বকছেন তাকে, এই ওদিকে ক্যামেরা ঘোরাচ্ছ কেন, আমার দিকে, আমি তো স্টেজে আছি, লোক চলে যাচ্ছে দেখাচ্ছ কেন? আপনাকে দেখেছেন সেলিমদাকে এরকম করতে? এখনো পর্যন্ত দরকার পড়েনি। দরকার পড়লে আমার মনে হয় যে সেরকম সিচুয়েশন তৈরি হবে না যে লোককে গিয়ে যেতে হবে। এনিওয়ে, বাট ইট ইজ মাই পয়েন্ট অফ ভিউ। আই নো ইউ ক্যানট
ইউ ক্যানট এগ্রি উইথ মি অন দিস, আমি এটা জেনে শুনে বলছি। No, I cannot agree because I know the ground reality. That's why. But its ground reality is not that anyway. Our perception differs completely. But না, আমি কিন্তু perception আমি থেকে না, তো আমি information থেকে বলছি। শতরূপ, আমি তোকে ঝগড়া করতে ডাকিনি। না, আর না, আমি ঝগড়াও করি, ঝগড়ার তো আমি কোনো কোনো সুযোগই নেই। রকম ভাবে I am not here to embarrass you either. I want to know from you, and very, very sincerely, the progress of the left. If তোকে যদি একটা প্রশ্ন দেওয়া হয় 100 নম্বরের, যে 21 আর 26 এই দুটোর মধ্যে কম্পেয়ার করে হোয়াট আর ইউর 10 টেকঅ্যাওয়েজ, নাম্বার 1 করে বল, আমি তারপরে যদি আমার কাউন্টার প্রশ্ন থাকে বলবো। বিটুইন 21 and 26 আমরা এমন অনেক, যেটা আমি ইদানিংকালে দেখেছি, আপনাকেও অনেক জায়গায় বলতে, ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ, আমি বেশ কতগুলো ইন্টারভিউতে দেখলাম আপনি বলছেন যে আমাদের এই সময়ের মধ্যে এমন নতুন অনেক নেতৃত্ব উঠে এসছে যাদেরকে কিনা মানুষ সমর্থন করতে পারেন, দুটো প্রশ্নে সমর্থন না করতে পারেন, তাদের প্রতি মানুষের একটা স্বাভাবিক স্নেহ এবং একটা স্বাভাবিক ভরসার জায়গা রয়েছে। যে এবার আমি এটাও বলেছি পাবলিকলি, আজকেও বলছি, সেটা হচ্ছে সিপিএম ইন বেঙ্গল হ্যাজ দ্য বেস্ট ইউথ লিডার। আমি দেখেছি আপনি কদিন আগেও বেশ কতগুলো পডকাস্টে, বোধহয় সুব্রত দাকে একটা পডকাস্টে বললেন, যখন সুযোগ হয়েছে বলেছেন। I say what I believe in. অফকোর্স। আর একটা কথা আমি বলবো আপনাকে, সেটা হচ্ছে যে দেখুন, কর্পোরেট মিডিয়া যে কমপ্লিট ব্ল্যাকআউট একটা সময় পরে হয়েছিল, এবং তার জন্য আমি না কর্পোরেট মিডিয়াকে পুরোটা দোষীও বলবো না, মানে অনেককেই আমি বলতে শুনেছি একচেটিয়াভাবে মিডিয়াকে গালাগাল দিয়েছে। ডেফিনেটলি আমাদের সমালোচনা বা প্রশ্নের জায়গা রয়েছে, কিন্তু আবার এইটাও বাস্তবতা যে যখন রাজ্যে বামফ্রন্টের সরকার আছে, সেই বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীর একটা সভা যতটা কভার্ড হবে, আবার রাজ্যে যখন বামফ্রন্ট প্রধান বিরোধী শক্তি হয়ে গেল, তখন অবশ্যই বিরোধী দলনেতার সভাটা তার চেয়ে সামান্য কম কভার্ড হবে। আবার যখন বামপন্থীদের একটাও এমএলএ নেই, তখন আমি আশা করতে পারি না জ্যোতিবাবু একটা মিটিং করতে গেলে যতজন সেটাকে কভার করতো, আজকে সেলিমদা বা সুজনদা বা যে কেউ মিটিং করতে গেলে অতগুলো চ্যানেলই সেটাকে কভার করবে, এটা হয় না কখনো। সুতরাং এটা একটা বাস্তবতাও ছিল, কিন্তু এটা তো আমাদের ফেস করতে হয়েছে, রিয়ালিটিটা একটা সময় পর্যন্ত এটার জন্য আমরা সাফার করেছি, কিন্তু ব্যক্তি হিসেবে হয়নি। কিন্তু না না, একেবারেই আমি এভরি টেলিভিশন শো সিপিএম ইজ প্রেজেন্ট, ঠিকই, এবং সেখানে কিন্তু কোনো চ্যানেল ডিসক্রিমিনেট করেনি। তোমরা শূন্য হয়ে গেছে বলে আমি সিপিএম কে ডাকবো না, এটা সেটাও যদিও এটাকে নিয়েও কিছু কথা বলার আছে, বাট ঠিক আছে, আমি বাই এন্ড লার্জ সেটাকে মানবো, কারণ এটা আমার পক্ষে না মানাটা অকৃতজ্ঞতাও হবে, কারণ সেই স্পেসটা আমি বোধহয় আমার দলে যতটা পেয়েছি অতটা কেউ পায়নি। সুতরাং আমি সেটা বলছি না, কিন্তু আমি দ্য পয়েন্ট দ্যাট আই ওয়াজ ট্রাইং টু মেক ইজ দ্যাট আমাদের তো এই বাস্তবতাটা ফেস করতে হয়েছে। এবার এটা থেকে আমরা ইমার্জ করেছি, ইন দ্য সেন্স আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মানে স্ট্রেংথটাকে বা সোশ্যাল মিডিয়া আমাদের ফুটপ্রিন্টটাকে এমন জায়গায় নিয়ে যেতে পেরেছি যে আজকে আমাদের একটা সমাবেশ বা একটা মিটিং বা একটা মিছিল কোনো বড় টেলিভিশন চ্যানেল কভার করলো কি না করলো, খবরের কাগজে তার খবর বা ছবি বেরোলো কি না বেরোলো, তার ওপর আমরা নির্ভর করে বসে নেই। ইন স্পাইট অফ দেম নট ক্যারিং আর নিউজ, আমাদের খবরটা মানুষ অব্দি পৌঁছবে। আমরা সেই স্বাবলম্বিতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অর্জন করেছি। এইটা আমি আমার জায়গা থেকে মনে করি এটা একটা ওকে। নাও এবার আমি একটা এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে দ্যাট ইজ হোয়াট শুড বি ডান, বিকজ টুডেজ এজ, এটা আমার বলতে খুব খারাপ লাগে, আমি সারা জীবন প্রিন্টে কাজ করেছি, বেশ কিছুদিন টেলিভিশনও করেছি। প্রিন্ট ইজ অন ডেথ বেড, ওকে, মার্ক মাই ওয়ার্ডস, অ্যান্ড টেলিভিশন মিডিয়া ইজ গাসপিং। এই যে টেলিভিশন মিডিয়া চলে, খুব ভেরি ফিউ পিপল নো দ্যাট অ্যাকচুয়াল রেভিনিউ স্ট্রিম কামস ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ওই যে ক্লিপ তুই একটা মানে ভালো করে একটা দিলি কাউকে, এই টু গ্যাদার 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন ভিউয়ার্স, অ্যান্ড সেখান থেকেই টাকাটা আসে। সুতরাং সিপিএম কিন্তু হ্যাজ হিট দ্য নেল অন দ্য হেড। একটা সময় আসবে যখন আর ফিজিক্যাল কন্ট্যাক্টের তেমন দরকারই পড়বে না। সেই দিকে তো পৃথিবীটাই দেখে, রাজনীতিতে না, কোনো ব্যাপারেই দরকার পড়বে না। আমি তো তাই মনে হচ্ছে। কোভিডের সময় তো দেখলাম একটা জিনিস সুমনদা, যে একজন মানুষ যদি ধরুন তার বাড়ির তার ঘরের মধ্যে যদি একটা ভালো ওয়াইফাই কানেকশন থাকে, একজন মানুষ তার একটা 10 ফুট বাই 10 ফুট ঘর থেকে না বেরিয়ে কার্যত গোটা জীবন কাটিয়ে দিতে পারেন। হ্যাঁ, ইনফ্যাক্ট বাড়িতে একটা ভালো ওয়াইফাই কানেকশন থাকলে ঘরে বসে উপার্জনও করা যায়, ঘরে বসে খরচাও করা যায়। জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে কেন জিনিস নেই, এখনো পর্যন্ত বউটা পাওয়া যায় না। হ্যাঁ, যদিও আমি যাই হোক সেটা নিয়েও তাও বোধহয় পাওয়া যায়, বাট এনিওয়ে, বাট হোয়াট আই এম সেইং, যাই হোক, আমরা জীবন কেটে যেতে পারে। লেট আস কাম টু আওয়ার ডিসকাশন। যে না, তবে আপনি একটা কথা আমি আপনাকে আমি
আর্গিউ করছি না, বাট আই এম অ্যাডিং টু হোয়াট ইউ আর সেইং। আমি জাস্ট ফর ইউর পেরিউজাল, আপনি একবার জাস্ট ভেবে দেখুন, ঠিকই যেটা বলছেন, সোশ্যাল মিডিয়াটাই হয়তো আজকে মেন স্ট্রিম ইভেন্চুয়ালি হয়ে যাবে, সুতরাং আমরা সেটা সোশ্যাল বলছি না, কিন্তু এআই আসছে। এভরিথিং মানে হ্যাঁ। হোয়াট এভার, মানে অনলাইন ইয়েটা। কিন্তু আমি আপনাকে এটা বলছি, টেলিভিশন যদি কেউ কভার করে না, তার সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্টটাও সুবিধা হয়। ইন দ্য সেন্স আমি বলছি, আজকে মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা, কি ধরুন মোদির একটা সভা, যেহেতু এবিপি আনন্দ বলুন কি 24 ঘন্টা বলুন কি TV9 বলুন, তারা লাইভ টেলিকাস্ট করছে, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দিচ্ছে, অটোমেটিক্যালি তাদের যে একটা কয়েক কোটির যে সোশ্যাল মিডিয়া অডিয়েন্স, তার কাছে কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়া, যে মানুষটা কোনোদিন টিভি দেখেন না, তার কাছেও কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়া ওইটা পৌঁছে যাচ্ছে, বিকজ কর্পোরেট মিডিয়া ইজ কভারিং দেম। ওয়্যারএজ আজকে ধরুন আমার একটা কোনো মিটিং, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদির সাথে নিজে কম্পেয়ার করছি না, আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাকে বলছি, আমার একটা মিটিং যেহেতু মেন স্ট্রিম মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে না, সেহেতু প্রশ্ন একটা মোবাইল ফোন থাকলে সেটা ক্যাপচার করা যায়, ক্যাপচার করা ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ দ্য ডিস্ট্রিবিউশনটা, ওই মানে এবিপি আনন্দর ইউটিউব চ্যানেলের কয়েক কোটি দর্শক কি TV9 কি 24 ঘন্টার কয়েক কোটি দর্শকের বদলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওই দর্শকটাকে কয়েক কোটি না হলেও কয়েক লক্ষ দর্শক কিন্তু আমাকে কি আর পাঁচজনকে তৈরি করতে হয়েছে, যাতে কিনা আমার কথাটা সেই অবধি পৌঁছায়। আমি আপনাকে এইটা বলছি, ঠিক কথা, মেন স্ট্রিম মিডিয়ার বদলে সোশ্যাল মিডিয়া কি ডিজিটাল মিডিয়াটা আজকের দিনের ইজ দ্য নিউ অর্ডার অফ দ্য ডে। কিন্তু এমন অবস্থা হয়তো 5 বছর পরে পরিস্থিতি এরকম থাকবে না, কিন্তু আজকে পর্যন্ত এই অবস্থা কিন্তু আছে যে মেন স্ট্রিম মিডিয়া টেলিভিশন চ্যানেল যাকে কভার করবে, তার ডিজিটাল ফুটপ্রিন্ট বাড়াতেও তার সুবিধা হয়, অটোমেটিক্যালি হয়। আমি এটাই বলছি। হ্যাঁ, সেটা তো বটেই। সেটা মানে আমি আমি তো সেই প্রশ্নটাই রিইনফোর্স করলাম যে বিকজ মানি কামস ফ্রম দেয়ার। ঠিক ঠিক, ধরুন বাংলা স্ফিয়ারে যে অডিয়েন্সটা আপনাকে গত 1.5-2 বছরে তৈরি করতে হয়েছে, এইটাই আপনি জাস্ট আপনার এই অ্যানালিটিক্যাল ভিডিওটাই, যেটা আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা 9টার সময় প্রিমিয়ার করেন, এইটাই যদি আপনি একটা ধরুন এডিটোরিয়াল শো, আমি বলছি যিনি করছেন কোনো একটা মেন স্ট্রিম চ্যানেলে, তাকে তো তার অডিয়েন্সটা তাকে ডেভেলপ করতে হচ্ছে হয়তো কিছুটা, তো তার আবার সারাদিন ধরে তার যে কন্টেন্ট আপলোডেড হচ্ছে তার চ্যানেলে, তার ফলে যে ট্রাফিকটা, সেই ট্রাফিকটা তো তিনি রাত 9টার সময় পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি তো সেই ট্রাফিকটা পাচ্ছেন না। আপনাকে তো রাত্রি 9টা থেকে 10টা নিজের ট্রাফিকটা নিজেকে তৈরি করতে হয়েছে গত 1.5-2 বছরে। আমি এইটা বলছি, এখনো পর্যন্ত সিঙ্গেল হ্যান্ডেডলি পেইনস্টেকিংলি। সুতরাং এখনো পর্যন্ত আপনি আর সিপিএম এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই বলছি। ওই জন্য আমরা আপনাকে পাশে চাই। ওকে, ওয়েল সেড। কিন্তু আমার চাইতে সিপিএম এর রিচ অনেক বেশি, আর সিপিএম এর প্রমোশনাল মেটেরিয়াল ইন টার্মস অফ অ্যাজ এ প্রফেশনাল বলছি ইজ ওয়ে অ্যাহেড অফ দ্য রেস্ট। থ্যাংক ইউ। আর সিপিএম এর ট্রোল ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য লট। ট্রোল হওয়া না ট্রোল করা, মানে সিপিএম যেসব ট্রোলদের বাজারে নামায় আর তারা যেসব কথা বলে, তার থেকে একটা জিনিস, ট্রোলদের ওয়ার্স হওয়াটা কি, ইজ ইট আ কমপ্লিমেন্ট অর ইজ ইট আ are you calling them out or are you complimenting them? এটা ক্যান বি বোথ। Trolls are supposed to be very হ্যাঁ, and trolls are মানে vitriolic. হ্যাঁ, সেটা unfortunately trolls are meant to be vitriolic. No, but so are you saying it in a positive way? না, আমি বলছি ইন্টেলিজেন্ট ট্রোলিংও করা যায় ইচ্ছে করলে, কিন্তু যেহেতু ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য সিমিলার ট্রোল অফ আদার পার্টিস, সুতরাং একটা ব্যাপার আছে সদরূপ, কতগুলো জিনিস না বামপন্থীদের মানায় না। লেট আস এগ্রি উইথ দিস। হ্যাঁ, টিএমসি কি করছে সেটা যদি বেঞ্চমার্ক হয় লাইফে, তার চেয়ে আত্মহত্যা কর। না, ঠিক কথা, কেমন? সুতরাং কোথাও একটা সাটলটি থাকবে, এবং যখন আমি ট্রোলও করব তার মধ্যেও একটা বুদ্ধিমত্তার থাকবে, ছাপ থাকবে, সেটা প্রত্যাশিত। কিন্তু একদম ব্যাঙ্গাল চক করে এগুলো আমার মনে হয় টু মাচ। হ্যাঁ, আর এর থেকে কি হচ্ছে জানিস তো, এর আমি জানি না ওয়েদার ইউ ফিল ইট অন দ্য গ্রাউন্ড, সেটা হচ্ছে লোকে মনে করে যে আচ্ছা একটা পার্টি, যে পার্টি 2011 পর থেকে কার্যত গাস্পিং, সেই পার্টির লোকেদের অ্যারোগেন্স এখনো এতটা রয়ে গেছে কেন? দিস ইজ সামথিং আই ডোন্ট নো ওয়েদার ইউ people consider or not, but it is a very potent factor against you. True that, but আমি তার পাশাপাশি এইটাও বলবো, কখনো যদি আমার মানে কোনো রাজনৈতিক আক্রমণ বা কোনো বুদ্ধিমত্তার সঙ্গে করা কোনো ট্রোলের উত্তরে আমাকে অ্যাবিউজ করতে হয়, বুদ্ধিহীন অ্যাবিউজ করতে হয়, সেটা অবশ্যই আমার দুর্বলতা। কিন্তু সুমনদা, রাজনীতি করতে গিয়ে আমরা এটা দেখেছি, এবং তৃণমূল তো 100 বার, আমি জানি না আপনি এগ্রি করবেন কি না, বাট মানে ইফ আই নো ইউ দেন আপনার একটা এগ্রি করা উচিত বলেই আমার ধারণা। 2014 সালের পরে এই অর্গানাইজড ট্রোল আর্মি ভারতের রাজনীতিতে ইন্ট্রোডিউস করেছিল বিজেপি, যেটাকে আইটি সেল, কুখ্যাত আইটি সেল বলা হতো। এবং সেই ট্রোল আর্মির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমার যদি কারোর সাথে তর্ক হয়,
সবার আগে তাকে ছেড়ে তার মা, তার বোন, তার স্ত্রী, তার সঙ্গে সম্পর্কিত কোনো মহিলাকে কেন্দ্র করে এমন নোংরামি করব যে দ্যাট পার্সন ক্যান বি কাউট ডাউন। তার একটা জায়গায় গিয়ে মনে হবে, বাবা দুটো কথা বলতে গিয়ে আমার মা বোন টেনে, আমার বউকে টেনে এরকম নোংরামি করা হচ্ছে, ছেড়ে দিই বাবা, আমার ঝামেলা জারি দরকার নেই, চুপ করে যাই। এই যে ইন্দ্রজিৎদেরকে তৈরি করেছে, যারা মেঘের আড়াল থেকে যুদ্ধ করবে, আইটি সেল এই যে ইন্দ্রজিৎদেরকে তৈরি করেছে, একটা সময় পর্যন্ত কিন্তু বহু অ্যান্টি বিজেপি ভয়েস, আমি ধ্রুব রাঠির মতো ওই স্কেলে বলছি না, কিন্তু একদম আমি বলছি একজন ইন্ডিভিজুয়াল যার হয়তো দুটো বক্তব্য রয়েছে কোনো একটা বিষয় নিয়ে, তাকে আমি আপনাকে এখন দেখাতে পারি আমি কী ধরনের কমেন্ট পাই। তো অনেকে কাউন্টডাউন হয়েও যান কোনো একটা জায়গাতে গিয়ে। এটা এবার আপনি যদি বলেন যে আমি কি তাহলে ওই লাইক ইউ সেড যে আমাকে কুকুর কামড়ালে আমি কুকুরকে কামড়াবো, কথাটা সত্যি, কথাটা মিথ্যে না। আবার পাটাকে বাড়িয়ে ডেকেই দেবো যায় কুকুর আমায় কামড়ে যায়, এটাও হতে পারে না কখনো। সুতরাং কুকুরকে পাল্টা কামড়ে না দিয়ে অন্তত কুকুর কামড়ালে তাকে একটা পাল্টা লাথি মারতে হবে। আমি অন্তত দেখুন, তার জন্য আমায় আপনি ভালো বলতে পারেন, খারাপ বলতে পারেন, কিন্তু আমি তো এটাতে বিশ্বাস করি, এখনো অবধি করি। যদি 10 বছর পরে বৈরাগ্য আসে তো হয়তো করবো না, করবি না, সেটা আলাদা কথা হয়তো, কিন্তু এখনো পর্যন্ত করি। সুতরাং কোনো একটা জায়গাতে আমার মনে হয় সুমন দা, ব্রডলি আমি আপনাকে বলছি, গুড দ্যাট ইউ ব্রট ইট আপ, এই ধরনের ট্রোল বলুন, কি ধরুন দলবদলের রাজনীতি, এরকম কতগুলো বিষয় না আমার মনে হয় অ্যাক্রস পলিটিক্যাল লাইন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস তৈরি হওয়া উচিত। যদি আমার হবে না হয়তো, বা হয়তো হবেও, ওই আপনার নেমসেক একটা গান লিখেছিলেন, কার্তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। তো যদি কোনোদিন এটা হয়, আমার মনে হয় কিছু প্রশ্নে হওয়া উচিত। ধরুন যে ভাই, রাজনৈতিক তর্ক বিতর্ক ঠিক আছে, একটু টিটকিরি, একটু খিল্লি ঠিক আছে, কিন্তু বিয়ন্ড দ্য পয়েন্ট একটা স্তরের নিচে আমরা কাউকে নামতে দেবো না। আমার নিজের দলের লোককে আমি সামলাবো, এইটা কাটিং অ্যাক্রস পলিটিক্যাল পার্টিস যদি ঠিক, এটা একটা কনসেনসাস, ব্রড কনসেনসাস ইফ উই ক্যান রিচ। ধরুন দলবদল আমি কি করে থামাবো? শুনুন, আমার দল থেকে যে যাবে, বলে না যে তুমি ধরে রাখতে পারলে না, এই করে নিজের দল থেকে যে যাবে তাকে ধরে রাখার ক্ষমতা ভগবানের বাবারও নেই, আমারও ক্ষমতা ছিল না প্রতিকূলকে ধরে রাখার, মোদিরও ক্ষমতা ছিল না মুকুল রায় থেকে শুরু করে এই ওই ওদের কারা সব দলবদল করে এত তৃণমূলে গেছে তাদেরকে ধরে রাখার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল না শুভেন্দু অধিকারীকে ধরে রাখার ক্ষমতা কারুর থাকে না। দলবদল করতে গেলে বা দলবদলকে বন্ধ করতে গেলে আমার দলে অন্য লোকের আশাটাকে বন্ধ করতে হয়। আমি যদি ঠিক করে সিপিএমে কোনো অন্য দল থেকে লোককে আমি ধান্দাবাজির জন্য ঢুকতে দেবো না, তৃণমূল যদি ঠিক করে আমার দলে ঢুকতে দেবো না, বিজেপি যদি ঠিক করে তার দলে ঢুকতে দেবো না, তাহলে এটা কালকে বন্ধ হয়ে যাবে। নাহলে কিন্তু এটার ফলে এভরিওয়ান ইজ ব্লিডিং। যখন প্রতিকূল কি খগেন মুর্মু দলবদল করবে তখন 4টে লোক হাসবে, আবার তার দলেরই যখন আবার সব্যসাচী আর মুকুল রায় দলবদল করবে তখন আবার আমি হাসবো, আবার তৃণমূলের যখন আবার শুভেন্দু দলবদল করবে তখন আবার আপনি হাসবেন, কেউ আরেকজন হাসবে। প্রত্যেকে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, এটাই বেনিফিটেড কিন্তু এটা কেউ হচ্ছে না। সুতরাং কিছু প্রশ্নে আমার মনে হয় যে একটা ব্রড কনসেনসাস হওয়া উচিত। যেমন আমি আপনাকে আর একটা কথাও বলছি, আমি খুব আন্তরিকভাবে, খুব সৎভাবে এটা বলছি, বামফ্রন্ট সরকারের আমলের 100টা জিনিসকে ডিফেন্ড করে আমি 100টা কথা বলি, আমি বিশ্বাস থেকেই বলি, আমি একটাও মিথ্যে কথা বলি না। কিন্তু একটা জিনিস আমাকে এবং আমার মতো অনেককেই হন্ট করে, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না, তা হচ্ছে বামফ্রন্ট সরকারের সময়ও পশ্চিমবাংলায় পলিটিক্যাল ভায়োলেন্স ছিল। এইবার কেউ এটা কম্পেয়ার করতেই পারে যে সিদ্ধার্থ রায়ের আমলে আমরা যা দেখেছি সেই তুলনায় ওটা 10 ভাগের 1 ভাগ হয়ে গেছিলো। আজকে তৃণমূলের আমলে, অনুব্রতের আমলে যে পঞ্চায়েত ভোট দেখছি, এটা বামফ্রন্ট আমলে ছেড়ে দিন, ব্রিটিশ আমলেও কেউ কল্পনা করতে পারতো না এরকম ভোট। সবই সত্যি, কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্স, ভোটকে কেন্দ্র করে মারামারি, মানুষের প্রাণ যাওয়া তো ছিল। আমি অবশ্যই এটা মনে করি এই প্রশ্নেও আজকেই 2026 সালের আজকেরই আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে একটা কনসেনসাসে আমাদের পৌঁছানো উচিত। আমেরিকার ডেমোক্রেসিকে নিয়ে আমরা এত সমালোচনা করি আমরা কমিউনিস্টরা, এবং করাই উচিত, আমরা যত সমালোচনা করি, ওটার মাইনরিটি ডেমোক্রেসি, টু পার্টি ডেমোক্রেসি, কিন্তু আবার আমেরিকার ইলেকশনে কোনো রক্তপাত হয় না। এটাকে আমি ভালো বলবো না খারাপ বলবো, 100বার এটাকে ভালো বলবো। আজকের ভারতবর্ষেরই কোথাও বিহার ইউপিতে আজকাল হচ্ছে না। সুতরাং আজকের রাজনীতিতে আমি অবশ্যই এটা মনে করি যে সমস্ত দলের মধ্যে এই কনসেনসাস তৈরি হওয়া উচিত যে আমরা পলিটিক্যাল ভায়োলেন্সকে আমরা পুল ব্যাক করব। যদি বামপন্থীরা আবার সুযোগ পায় সরকার চালানোর, আরও অনেক কিছু যেমন আমাদের পশ্চিমবাংলায় চেঞ্জ করতে হবে, যে খারাপগুলো তৃণমূলের আমলে হয়েছে, বামফ্রন্ট সরকারের সময়ের একটা খারাপকে যদি আমাদেরকে পরিবর্তন করতে হয় পশ্চিমবাংলায়, আমার মনে হয় প্রথম হওয়া উচিত পলিটিক্যাল ভায়োলেন্সের প্রশ্ন, এটাকে বন্ধ করতে হবে। সুতরাং কিছু জায়গাতে আমি সোশ্যাল মিডিয়ার এই অ্যাবিউজিভ ট্রোলিং থেকে শুরু করে মানুষকে ভোটের নামে খুন করা থেকে শুরু করে দলবদল করা, আমি আন্তরিকভাবে বলছি সুমনদা, এই নিয়ে যদি কোনো রকম কোনো একটা চেষ্টা হয় কোনো অন্যান্য দল থেকেও, যে একটা জেনুইন একটা এফোর্ট দেওয়া হয়, যে একটা কনসেনসাসের জন্য আমরা একটা প্ল্যাটফর্মে সবাই আসবো, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু জয়েন দ্যাট র্যালি। আমি সৎভাবে আপনাকে বলছি এটা। তার মানে দুটো ব্যাপারে কনসেনসাস দরকার, একটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স কার্ভ করা, আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা বাম জমানাতেও মানে অকল্পনীয় ছিল, ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি সাংবাদিকতা করতে। এখন তো আমি লোককে ভেবেই উঠতে পারি না কাকে ডাকবো। হ্যাঁ, এটা কাছে 1 নম্বর স্তর।
আর 2 নম্বর হচ্ছে সংসদীয় শিষ্টাচার বলে একটা বস্তু ছিল। মানে জ্যোতিবাবু বিধানসভায় ধুয়ে দিচ্ছেন, পথসভায় মানে ধোয়া মানে কি কাপড় কেচে দিচ্ছেন, আবার রাত্রিবেলা তার বাড়িতে গিয়েই নৈশাহার করছেন। আমি নাম বলবো না, কিন্তু দিস ওয়াজ ট্রু ফর এভরিবডি। আপনার বইতে পড়লাম, হ্যাঁ। আপনি শব্দরথী যে বইটা লিখেছেন ওখানে আমি সিদ্ধার্থবাবু যখন হ্যাঁ, হ্যাঁ। অ্যাম্বাসাডার, ওনার ওখানে জ্যোতিবাবু সিদ্ধার্থবাবু তো ওনার বন্ধু। সিদ্ধার্থ বাবু এবং মানে কমল বোস এবং জ্যোতি বোস ওয়ার জাস্ট লাইক দ্য ফ্যামিলি, লেট আস মেক নো মিস্টেক। ওদের যা খুশি ঝগড়া হোক আর যাই হোক, মানু যদি ঘরে গিয়ে বাড়িতে গিয়ে কিছু বলে, চন্দন সম্পর্কে, চন্দনকে ওর কোটাতে ভর্তি করতে চেয়েছিল, তখন জ্যোতিবাবু বলেছিলেন যে শোনো মানু, ও আমার ছেলে, ওর দ্বারা মেডিকেল হবে না, ঠিক আছে? এই কথা মানে এই কথাটা কে বলতে পারে কাকে? যাই হোক, তার মধ্যে আমি ঢুকছি না। আমি বলছি এই যে সংসদীয় শিষ্টাচার, আমরা বিরোধিতাটাকে শত্রুতা করে দিচ্ছি, প্রতিপক্ষটাকে মানে কমপ্লিটলি এনিমি লাইনের উল্টো দিকে দাঁড়ানো করে দিয়েছি। দিস ইজ নট ডেমোক্রেসি। অ্যাবসলিউটলি নট। এবং আমি এখানেও আপনাকে বলছি, আমার ধারণা আপনি আমার সাথে একমত হবেন না, সেটা আসবেটা কোত্থেকে বলুন তো আজকের তারিখে? এটা সবসময় সরকারের তরফ থেকে করা উচিত। আমি ওই দেখেছি, ধরুন আমি যখন ছোট থেকে বড় হচ্ছে, এটা খুব স্বাভাবিক দৃশ্য ছিল। আমার পাড়ার, আমার বাড়ি যেখানে কসবায় আর কে চ্যাটার্জি রোডে, পুজোর উদ্বোধন হবে, কাউন্সিলর সিপিআইএমের দীপু দাস, এমএলএ তৃণমূলের জাভেদ খান। এটা খুব স্বাভাবিক দৃশ্য ছিল, কারোর কোনো দিনের চোখেও লাগেনি, গায়েও লাগেনি কিছু। সেই পুজো কমিটিতে মানে এমএলএ হিসেবে জাভেদ খান আমন্ত্রিত, কাউন্সিলর হিসেবে দীপু দাস আমন্ত্রিত, এবং একসঙ্গে তারা মঞ্চে আছেন, প্রদীপ জ্বালছেন, ইয়ে করছেন। আজকে আমি বলছি গোটা পশ্চিমবাংলাতে আমাদেরকে আপনি মানে কোনো পুজো কমিটি যদি উদ্বোধনে ডেকেছে, পরের বার তার পুলিশের থেকে যে পুজো করার পারমিশন পেতে চক্কর কাটতে হয়। আমি আপনাকে বলছি যে এরকম আমি আপনার ঘটনা আছে, তৃণমূলের নেতা বলেছে যে বাড়িতে এই অনুষ্ঠানে আমার ইচ্ছে ছিল নেমন্তন্ন করার, কিন্তু বুঝতেই পারছো করলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি আমার মানে দলে খারাপ হয়ে যাব। আবার আমি আপনাকে বলছি, পুজো টুজো এগুলো তো ছেড়ে দিন, সরকারি প্রোগ্রাম, হ্যাঁ সরকারি প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সে আলিপুরদুয়ারের কেউ নয়, সে সরকারি প্রোগ্রামে আলিপুরদুয়ারের ডায়াসে মঞ্চে, আর সেখানকার স্থানীয় যে এমএলএ, সে বিরোধী দল থেকে নির্বাচিত বলে তারা আমন্ত্রিত নয়। সুতরাং এই যে একটা সামাজিক একটা বয়কটের কালচার মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, যে বিরোধীদের ছায়া স্পর্শ করা যাবে না, জলস্পর্শ করা যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিক হাততালি পেলেন তো কথাটা বলে, যে কোথাও সিপিএম থাকলে বিয়ের বাড়িতে যাবেন না, কোনো চায়ের দোকানে বসে চা খাবেন না। ভালোই হলো, 2-2.5 বছরের জন্য উনি এমন জায়গায় চলে গেলেন যেখানে কোনো সিপিএম নেই, সে ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে পরিবেশটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তাতে রাজনৈতিক যদি একটা এই মানে বাস রাজনৈতিক কেন বলবো, সামাজিক এই স্পেসগুলো না থাকে, তাহলে সেখানে ওভারঅল শিষ্টাচারের জায়গা বা এই জায়গাটা আসবে কোত্থেকে? আর ইনফ্যাক্ট এইটা কানেক্টেড সুমনদা কিছুটা, যদি পলিটিক্যাল ভায়োলেন্স আমাদেরকে বন্ধ করতে হয়, সেইটারও কিন্তু তার জন্য কিন্তু একটা সুপারস্ট্রাকচার দরকার, তার জন্যও কিন্তু একটা অ্যাটমসফিয়ার লাগে। কিন্তু এই যে পরিবেশ এনারা তৈরি করেছেন না, মানে সত্যি এই পরিবেশে দাঁড়িয়ে কথাগুলো রূপকথার গল্প মনে হয়। তো না, আমি বারবার করে আই ওয়ান্ট টু রিটার্ন টু ইয়োর রিয়েলাইজেশন 21 আর 26, হোয়াট আর দ্য ডিস্টিংগুইশিং ফিচার? একটাও তুমি বললে ভাতারে আমি জেনারেলি আমি উদাহরণ দিলাম, আমি বলছি জেনারেলি আমাদের মিটিং মিছিলে ভিড় বাড়ছে, মহিলাদের ভিড় অনেক বেশি দেখেছি, নতুন একটা জেনারেশন উঠে এসছে যারা মানুষের স্নেহ পাচ্ছেন। ভোট কিছু নিশ্চয়ই পাবেন, কিন্তু ভোটের থেকে বেশি তারা আশীর্বাদ এবং স্নেহ পাচ্ছেন। এবং আমি বললাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে ক্যাম্পেইন স্ট্রেংথ আমাদের তৈরি হয়েছে, বা আমাদের যে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়েছে, যেটা আর কয়েক বছর আগে ছিল না, সো অন অ্যান্ড সো ফোর্থ। এবার তার বেশি আমি খুব বেশি কিছু প্রেডিক্ট করতে চাই না, কারণ দেখুন আমি এই প্রেডিকশন কখনো আমি প্রেডিক্ট করতেও বলছি না। কিন্তু এটাও একটা সত্যি যে আই হ্যাভ স্পোকেন টু মেনি লেফট পিপল, কারণ আমি সারাদিনই এই কাজটাই করি এবং স্প্রেড অ্যাক্রস দ্য স্টেট। সেখানে আমি একটা অদ্ভুত ডিসোনেন্স দেখেছি। সেটা হচ্ছে একদম নেতাস্থানীয় যারা, তাদেরকে যদি আমি কিছু জিজ্ঞেস করি, তাহলে সেটা আমার পক্ষে তাদেরকে অপমান করা হবে বলে আমি জিজ্ঞেস করি না। কিন্তু তলার দিকে বলছে দাদা কি করব, পার্টির মেম্বার তো আমি,
অতএব আমাকে যেতে হয় মিটিংয়ে, মিছিলে, ঝান্ডা নিয়ে যাচ্ছি, পার্টি কোনোদিন ছাড়বো না, এটাও সত্যি। কিন্তু এবার নাকে রুমাল চাপা দিয়ে কিন্তু পদ্ম ফুলের ছাপ দেবো। আমি বললাম, কেন? তখন বলছে আগে এরা যাক, তারপরে আসল লড়াই তাহলে হবে। তাহলে সুমন্ত ধরে নিতে হবে যে যত আমাদের লোক মিটিং মিছিলে গিয়ে পদ্ম ফুলে ভোট দেয়, তার থেকে বেশি লোক মোদির মিটিং মিছিলে গিয়ে আমাদের ভোট দেয়, নাহলে ভোটগুলো আসছে কোত্থেকে? কেন বলছি, আমাদের পশ্চিমবাংলা হায়েস্ট জমায়েত হচ্ছে ব্রিগেড। তোদের তো ভোট হবেই, এটাই তো প্রত্যাশিত। আমি বলছি সুমন্ত, হায়েস্ট জমায়েত হচ্ছে ব্রিগেড, তাতে 10-12 লাখ লোক গেছিলেন। আমরা ভোট পেয়েছিলাম 38 লাখের কাছাকাছি। মানে আমি যদি ধরে নিই যে 12 লাখের মধ্যে 6 লাখ বিজেপিকে ভোট দিয়েছিল, তার মানে ব্রিগেডে যাওয়া 6 লাখ আমাদের ভোট দিয়েছিলেন। তার মানে বাকি 32 লাখ ভোটটা আসলো কোত্থেকে? সেক্ষেত্রে মোদির মিটিংয়ে যাওয়া 32 লাখ লোক আমাদের ভোট দিয়েছেন, তো এক্সটেনশন তো না খারাপ না, না। এটা তা নয়, আচ্ছা সুমন্ত, আমাকে একটা কথা বলুন তো, আপনি গল্পটা যেটা তা বলছেন, নয়। আপনি যেটা বলছেন, শতরূপ, তুই ইউ ক্যান টুইস্ট no, I'm not twisting. I'm very trying to. cleverly. No, I'm trying to get the I mathematics. know your what you can do, but what I am telling is also the truth. আচ্ছা সুমন্ত, আমাকে একটা কথা বলুন তো, লেটেস্ট তখন হার্ড ফ্যাক্টস। আচ্ছা, আপনারা যে কথাটা বলেন, অনেকেই বলেছেন ইয়ে হয়েছে, তাতে বিজেপিকে ভোট দেওয়ার ফলে বিজেপি কত জিতেছে বা তৃণমূল কত গেছে আমরা তো দেখতেই পাচ্ছি। 2019 থেকে এটা শুরু হয়েছিল, তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে ভোট দিতে হবে। ইনফ্যাক্ট 16 থেকে শুরু হয়েছিল, এই স্কেলে হয়তো ব্যাপারটা যায়নি। মমতা ব্যানার্জি কিন্তু 5 বছরের জন্য না সরকারের আয়ু ছিল, 16তে কিন্তু উনি হেরে যেতেন। আপনি যেখানে বসে আছেন, আপনার বাড়িটা যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতেন 16-এ, কসবায় হাঁটতেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলার 104টা এরকম বিধানসভা কেন্দ্র আছে, যেখানে কি না আমাদের চেয়ে অনেক 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 কম ভোট পেয়ে বিজেপি কিন্তু এমন কিছু ভোট কেটেছিল। এখন যে হিসেবটা বিজেপি দেখায়, 2016 সাল থেকে কিন্তু এই হিসেব উল্টো দিক থেকে সত্যি। তারা কিছু ভোট কেটেছিল বলে মাঝখান থেকে তৃণমূলের সরকারটা পরের বার ক্ষমতায় আসতে পারলো, না হলে কিন্তু এদের 2016 এদের ঘটিবাটি ছাঁটি হয়ে গেছিলো। আমি তার মধ্যেও যাচ্ছি না। দেখুন, আমি এদের এই ক্রাইবেবি নই বিজেপির মতো। এই যে সজল ঘোষকে এখন বলতে শুনি, আপনার এখানেও বলছিল, সব জায়গায় বলে বেড়ায় তন্ময় ভট্টাচার্য ক্যান্ডিডেট ছিল, ভোট কেটেছে বলে আমি বর্ণগড়ে হেরেছি। আমি জীবনে আমায় শুনেছেন বলতে, 2016 সালে কসবার 6টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ড থেকে আমরা লিড পাই। একটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জাভেদ খান, উনি 22,500 ভোটে লিড পান। 5টা ওয়ার্ড মিলিয়ে আমরা 10,500 না 11,500 ভোটে লিড পাই। তৃণমূল ওই সিটটা 10,500-11,000 ভোটে যেতে। বিজেপি ভোট পেয়েছিল 17,000। তো বিজেপি যদি ওই ভোটটাকে না কাটতো তাহলে তো আমি জিততাম। আমি কখনো সজল ঘোষদের মতো এরকম ক্রাইবেবিপনা করিনি, চিৎকাদুনাপনা করিনি, কারণ আমি জানি ভোটগুলো আমার বাবার ভোট নয়। ভোটগুলো কেউ আমার নামে দলিল করে লিখে দিয়ে যায়নি যে বিজেপি আমার ভোট কেটেছে। মানুষ তার ভোট দিয়েছে। কেউ যদি মনে করে আমি বিজেপিকে ভোট দেবো, তার কী করার আছে? আমার কি, তিনি দিয়েছেন। সুতরাং এই সমস্ত ছিচকাদুনাপনার কোনো মানে হয় না। সিপিএম ভোট কাটছে বলে তৃণমূল জিতছে, তো তা যদি আমরা বলি, তাহলে তো স্বাধীনতার পর থেকে বিজেপি ভোট কেটেছে। জীবনে তো বিজেপি সরকার আসার জন্য লড়াই করেনি 2021-এর আগে। তাহলে এতদিন পর্যন্ত বিজেপি ভোটে দাঁড়ালো কেন? আজকে তো মোহাম্মদ সেলিম জিততেন পশ্চিমবাংলা থেকে 2024-এ, অধীর চৌধুরী তো জিততেন পশ্চিমবাংলা থেকে, বহরমপুর থেকে 24-এ, যদি না সেখানে বিজেপি 20-22% ভোট পেত। সবাই তো জানতো যে মুর্শিদাবাদ, বহরমপুরে যা ডেমোগ্রাফি, তাতে বিজেপি জিতবে না, তো বিজেপি প্রার্থী দিয়েছিল তার কেন? চাইতেও না, আমি বলছি তার চাইতেও বড় ফ্যাক্টর পুলিশ হলো। আমি বলছি বিজেপি যে হিসেবটা দেখায়, সে তো পুলিশ আছে, চিটফান্ডের টাকা এক সময় ছিল, আজকে ধরুন আরও এই ইলেকট্রাল বন্ডের টাকা আছে, আমি সেসব ছেড়েই দিচ্ছি। আমি বলছি যে বিজেপি যে অঙ্কের হিসেবটা দেখায়, যে তুমি ভাই থার্ড হচ্ছ, কিন্তু তুমি এই ভোটটা পাচ্ছ বলে আমার সজল ঘোষ হেরে যাচ্ছে, কি আমার তাপস রায় হেরে যাচ্ছে। তো আমিও বলতে পারি তুমি থার্ড হচ্ছে, তুমি এই ভোটটা কেটেছো বলে অধীর চৌধুরী হেরে গেছে, তুমি ভোটটা কেটেছো বলে মোহাম্মদ সেলিম হেরে গেছে। আমরা এই করতে গেছি, আমরা সব বলতে গেছি কখনো? ভাই খেললে বাঘের মতো খেলো, সব বেড়ালের মতো খেলে লাভ নেই। ইফ ইউ হ্যাভ টু প্লে দ্য গেম, প্লে ইন দ্য অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য গেম। ভারতের সংবিধানে সব দলের রাজনীতি করার অধিকার রয়েছে, ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে, মানুষের যাকে ইচ্ছে ভোট দেওয়ার অধিকার রয়েছে। আমি যদি ভোটে আমায় জিততে হয়, নিজের কোমরের জোরে জিততে হবে। তুমি আমার ভোটটা কাটছো, কি আমি তোমার ভোটটা কাটছি তাই আমি হেরে যাচ্ছি, এইগুলো যারা করে তাদের বাড়িতে বসে থাকা উচিত। এক, দ্বিতীয় কথা, আমি আপনাকে একটা কথা বলি সুমানদা, তা হলো, আচ্ছা এই যে এত প্রচার হয় তো যে বিজেপি হারাবে তৃণমূলকে, বলুন তো 2019 সাল থেকেও যদি আমি ধরি, প্রত্যেকবার তো বিজেপি তৃণমূলকে হারাবে বলছে বলে তার ভোটটা ক্রমশ কমছে। 19 থেকে 21-এ কমে গেছে, 21 থেকে 24-এ কমে গেছে। 2021টাকেও আমি যদি একটা কাট অফ ধরি, যে আমরা বিধানসভায় শূন্য হয়ে গেলাম, বিজেপি 77টা এমএলএ পেল, 18টা এমপি, তার সঙ্গে দেশের সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এত কিছু নিয়ে আপনারা এই যে বলেন যে বিজেপি এখন পারবে তৃণমূলকে হারাতে, 21 থেকে 26-এর মধ্যে বিজেপি সাকসেস স্টোরিটা আমায় বলুন তো, যে বিজেপি কোথায় তৃণমূলকে হারিয়েছে? একটা জায়গায় বলুন। এত 77টা এমএলএ, 18টা এমপি, ইডি, সিবিআই, আমি বিশেষ করি একবার ইলেকশন হয়ে গেলে বাই ইলেকশনে কেউ হারে না। এইবার এবার আসুন, কথাটা বললেন তো, 77টা এমএলএ, 18টা এমপি, ইডি, সিবিআই, প্রধানমন্ত্রী নিয়ে তো কতগুলো চলেই গেছে। এত কিছু নিয়ে ওরা পারলো না। 21টা বাই ইলেকশন হয়েছে, একটা তো হারাতে পারলো না। আমরা একটা হলেও পেরেছি সাগরদিঘিতে 2021-এর পরে, বিজেপি কিন্তু পারেনি।
এতগুলো তোমরা পারোনি, পশ্চিমবাংলা- কংগ্রেস পেরেছে। কংগ্রেস আর আমাদেরকে বাদ দিয়ে কংগ্রেস জিতলে বলতাম। আমি বলছি এই তো এবার হলো সাগর দিকে জিতুক কংগ্রেস আমাদেরকে বাদ দিয়ে, অন্য কথা সেটা। কিন্তু এবার আমি আপনাকে বলছি, আচ্ছা এতগুলো বাই ইলেকশন হলো, বাই ইলেকশন বলছি, এতগুলো মিউনিসিপ্যালিটির ভোট হলো, বিজেপি পারলো একটা মিউনিসিপ্যালিটিতে তৃণমূলকে হারাতে গোটা পশ্চিমবাংলায় গত 5 বছরে? 77টা এমএলএ, 18টা এমপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ, ইলেকট্রাল বন্ড সব কিছু নিয়ে আমরা কিন্তু পারলাম তাহিরপুরে বিজেপিকে হারাতে, এই তৃণমূলকে হারাতে। বিজেপির জেতা লোকসভা এবং বিধানসভা কনস্টিটুয়েন্সি কিন্তু রানাঘাটের তাহিরপুরে আমরা বামফ্রন্ট কিন্তু তৃণমূলকে হারালাম, সেই পুরসভা আমরা 5 বছর ধরে চালাচ্ছি। সুতরাং আমি বলছি কোনো কিছুকে ছাড়া, কোনো এমএলএ নেই, এমপি নেই, দেশের সরকার, একটা মাথার উপর একটা দেশের সরকার থাকা। আপনি বলছিলেন না সুব্রত সেনকে না কাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আই নিড পাওয়ারে আমায় থাকতে হবে। সুতরাং মানে উনি জানতেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্টকে লড়তে গেলে কেন্দ্রে কংগ্রেস থাক, বিজেপি থাক, আমার একটা লালবাতি গাড়ি আমার লাগবে, আমার একটা পাওয়ার লাগবে, রাষ্ট্র ক্ষমতা লাগবে, নাহলে আমি লড়তে পারবো না। আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা পাইনি, বিজেপি কিন্তু পেয়েছে। রাষ্ট্র ক্ষমতা সঙ্গে নিয়ে ওরা কিন্তু তৃণমূলকে হারাতে পারেনি, না মিউনিসিপ্যালিটিতে না বাই ইলেকশনে। আমরা একটা এমএলএ পর্যন্ত না নিয়ে আমরা কিন্তু হারিয়েছি। আমি বলছি এরপরে যদি আমরা একটুখানি এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে তার ঊর্ধ্বে উঠে যদি আপনারা একবার তাকান, তাহলে বলুন যে আমার তাকাতে কোনো আপত্তি নেই। আপনার বলে না, আমি বলছি যে হু ইজ দ্য বেটার হর্স টু উইন দ্য রেস। দেখুন আপনি তো জানেন পশ্চিমবাংলার যা ডেমোগ্রাফিক স্ট্রাকচার, এবং ইটস নট অনলি অ্যাবাউট ডেমোগ্রাফি, পশ্চিমবাংলার হিন্দু বাঙালির একটা বড় অংশ তারা রেনেসার উত্তরাধিকারী। বাঙালিদের, হিন্দু বাঙালির একটা খুব বড় অংশ রয়েছেন যারা কিনা বিজেপিকে ভোট দেবেন না। যেরকম বাংলাদেশের মুসলমানরা জামাতকে ভোট দেননি বলে এত কিছুর পরে এবার বিএনপি ওখানে জিতলো, জামাত হারলো। হরগোবিন্দ দাস, চন্দন দাসের যেদিন আমি হরগোবিন্দ দাস, চন্দন দাস আমাদের মুর্শিদাবাদে, ওখানে দীপু দাসকে যেদিন পুড়িয়ে মারা হলো, দীপু দাসকে ওইভাবে পুড়িয়ে মারার পরে কিন্তু অনেকে ভেবেছিলেন যে বাংলাদেশে বোধহয় আর জামাতকে ঠেকানো যাবে না। বাংলাদেশের মানুষ যেরকম দীপু দাসের মৃত্যুটাকে দেখার পরেও ওই দীপু দাসের খুনিদেরকে হারিয়ে বিএনপিকে জেতালো, সেরকম পশ্চিমবাংলারও কিন্তু হিন্দু বাঙালি সমাজ রয়েছে যারা কিনা আফরাজুলকে পুড়িয়ে মারার দেখার পরেও আফরাজুলের খুনিদেরকে হারাতে চায়। অঙ্কের নিয়মে কোনো দিন একটা ছেলে, সুমনদা আপনি ভালো ছাত্র ছিলেন প্রেসিডেন্সির, একটা ছেলে কি মেয়ে 100 নম্বরে পরীক্ষায় বসেছে আর একজন 70 নম্বরে পরীক্ষায় বসেছে, কোনোদিন 70 নম্বরে পরীক্ষায় বসা ছেলেটা কি মেয়েটা 100 নম্বরকে হারাতে পারে না? হারাতে গেলে 100 লড়াই করতে হবে। যদি না হয়েছে, আপনি যত এরকম বিজেপির মানে দ্য প্রসপেক্ট অফ বিজেপি কামিং টু পাওয়ার উড লুম লার্জ। একটা বড় অংশের মানুষ পশ্চিমবাংলায়, মুসলমান 30% তো বটেই, এবং হিন্দু বাঙালির যে সেকুলার একটা বড় অংশ, তারা কিনা খালি বিজেপিকে আটকানোর জন্য, আমরা বলি না যে আপনি বলছেন তৃণমূলকে আটকানোর জন্য কিছু মানুষ বিজেপিকে ভোট দিচ্ছেন, ঠিক কথা। আপনারা যেটাকে অনেক সময় হয়তো ইউ মিস আউট অন দ্য ফ্যাক্ট, একটা বড় অংশ কিন্তু বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে বাধ্য হচ্ছে। সেই কারণেই আমরা চাই লেফট বলুন, কংগ্রেস বলুন, এই ধরনের, এবার আমরা অত্যন্ত খুশি সিপিআইএম এর লিবারেশন দীপঙ্কর বাবু, ওনাদের দলের সাথে একটা আমাদের সিট শেয়ারিং হয়েছে। সুতরাং 100 পাল্টা 100 নম্বরে পরীক্ষায় বসতে পারবে এরকম একটা শক্তির পাশে আপনারা দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে পশ্চিমবাংলা চালিয়েছে, কোনো কারণ নেই ওদের জেতার। এত খারাপ একটা রাজ্যকে, দেখুন কেউ ডেভেলপমেন্ট একটু বেশি করে, কেউ একটু কম করে, কিন্তু এত সর্বনাশ করার পরে কেউ যে ভোটে জিততে পারে, কত বড় কম্পালশন থাকলে মানুষের কাছে মানুষ বাধ্য হয় তাকে আরেকবার ভোট দিতে, কত বড় কম্পালশন থাকলে। এই কম্পালশন থেকে বাংলার এই মানুষকে আপনারা মুক্ত করতে সাহায্য করুন। আমাদের এইটুকুই আপনাদের কাছে। নো, আমি কে, আমি তো আমার বক্তব্য হচ্ছে, দেখো, then how would you interpret yesterday's poll turnout? I won't say it was unexpected, I was not surprised. প্রথম কথা হচ্ছে এটাকে আমি হিন্দু বাঙালির জাগরণ ভাবছি না, আমার কারণটা হচ্ছে, আমি সেটা বলছি না, আমি হিন্দু তো ঠাকুরঘরকে আমি তো গলা কাহিনী করে দিচ্ছি, যে আমি তো চাইছি না সেটা। এখন প্রশ্নটা হচ্ছে না, আমি এই কারণে যে 95-96% ভোট স্বাধীনতা উত্তর তার একটা কারণ হচ্ছে, তার একটা কারণ এইটা হতে পারে বলে আমার ধারণা। প্রথম কথা হচ্ছে যে আইডল ভোটারদের মেজরিটির নামটা বাদ গেছে এসআইআর এর ফলে। প্রথম যে 58 লক্ষ নাম বাদ গেছিল সেটা তো মূলত ডেড ভোটার এবং মাল্টিপল এন্ট্রি বা শিফটেড ভোটারদের 58 লক্ষ, প্রথমে যে 58 লক্ষ নাম বাদ গেছিল সেটা তো মৃত ভোটার, যাদের একাধিকবার নাম রয়েছে বা যারা শিফটেড তাদের নাম। এই একটা বড় অংশ আইডল ভোটার, তারা ভোট স্বাভাবিক কারণে, তাদের একটা অংশের ভোট তৃণমূল ছাপ্পা মারতো, আর একটা অংশ স্বাভাবিকভাবে দে ডিড নট ইউজ টু টার্ন আপ। সুতরাং সেই ভোটগুলো যেহেতু পড়বে না, অটোমেটিক্যালি ভোট, মানে নামগুলো কাটা গেছে, অটোমেটিক্যালি যেটা 82% পোলিং হতো ওটা অটোমেটিক্যালি 86, 87, 88% হয়ে গেল। এক। দ্বিতীয় কথা হচ্ছে এইবার আমি এটা দেখেছি সুমনদা, আর বিশেষ করে গতকাল মানে 23 তারিখ, আমরা আজ 24 তারিখ কথা বলছি, 23 তারিখ ভোটগুলো যে জেলায় হয়েছে ওই জেলার একটা বড় অংশ মাইগ্রেন্ট ওয়ার্কার, বড় অংশ।
এবং এইবার একটা অদ্ভুত জিনিস দেখছি সুমনদা, মানে আমার এক সাংবাদিক বন্ধু, আপনি মাইগ্রেট ব্লগে সেটা আমার এক সাংবাদিক বন্ধু গতকাল বলছিল যে আমি কোনো কালে ভোট দিই না, কিন্তু আমার বাবা এবার আমার বারবার করে বলছে তুমি নোটাতে হলেও গিয়ে ভোটটা দাও। তার কারণটা হচ্ছে যদি ভোট থেকে এইটার জন্য আবার কালকে আবার নতুন কিছু নিয়ম হয়, নাম কেটে যায়, অনেক কষ্টে নামটা এসআইআরে রাখতে হয়েছে, যদি নাম কেটে যায় ঝামেলা হবে, অন্তত গিয়ে ভোটটা রেজিস্টার করিয়ে আসো। একটা বড় অংশ সেই ভয় থেকেই তো ওরা এসেছে। হ্যাঁ আমি বলছি এটা মূলক হোক কি আমি অমূলকের মানে অমূলকের বাংলা মূলক কিনা জানি না, আপনি আবার ধরবেন না আমাকে, যাই হোক না মূলক নয়, নয় তো কি যায় কি এটা হবে, তো এটা লাইক বোনাফাইড হোক কি নন বোনাফাইড হোক, বাস্তব হোক কি অবাস্তব হোক, একটা বড় অংশ মানে এখন এরকম হয়েছে যে হয়তো মানে 1 মাস 1.5 মাস আগে ঈদের সময় পশ্চিমবাংলায় এসেছিলেন, কি হয়তো তার 3 মাস আগে পুজোয় এসেছিলেন, বিদেশে থাকেন, তিনিও পরিকিমরি অনেক কষ্ট করে এবার এসেছেন খালি ভোটটা দেওয়ার জন্য, দূরাজ ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনফার্ম টিকিট পাননি, আনরিজার্ভ কম্পার্টমেন্টে আসতে হয়েছে, যেন তেন প্রকারে আমাকে ভোটটা দিতেই হবে, নাহলে কালকে আবার আমার নাম কাটা যেতে পারে। এই একটা ভয় থেকেও কিন্তু একটা বড় অংশের মানুষ বা অনেকেই ভোটের দিন যে ভোট দেন না, সংখ্যাটা আমাদের এখানে কম আমেরিকার থেকে, আমাদের এখানে সাধারণভাবে এই আমি ভোট দিই না সংখ্যাটা কম, পশ্চিমবঙ্গে 75-80% কোনো বিষয় না, বিষয় না। কিন্তু এইবার এই এক হচ্ছে এই আইডল ভোটটা কাটা, এবং 2 এই একটা মানুষের মধ্যে একটা আশঙ্কা যে আমি ভোট না দিলে আমার নামটা কাটা যাবে, এই দুটো একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার মনে হয়। কিন্তু এর থেকে কি কোনো ইজ ইট অ্যান্টি ইনকামবেন্সি ভোট? দেখুন জেনারেলি তো আমি ছোটোবেলা থেকে শুনতাম, যোগেন্দ্র যাদবরা বলতেন, প্রণয় রায়রা বলতেন, আমরা ছোটোবেলাতে আমরা শুনতাম যে হেভি টার্ন আউট হওয়া মানে অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে আমরা আমাদের গভর্নমেন্টের সময় হেভি টার্ন আউট দেখেছি, তৃণমূল গভর্নমেন্টের সময় হেভি টার্ন আউট দেখেছি। দেখো তোমাদের আমি আই ওয়ান্ট টু বিলিভ যে ইটস অ্যান্টি ইনকামবেন্সি, এবং গতকাল যে জেলাগুলোতে ভোট হয়েছিল আমাদের যা ধারণা বা যা প্রস্তুতি, তাতে ওই জেলাগুলোতে অ্যান্টি ইনকামবেন্সি ভোট হলে কিন্তু একটা মেজর অংশে আমরা লাভবান হব, এবং আমরা সেই লাভের দিকে তাকিয়ে আছি। সুতরাং ঠিকঠাক অ্যান্টি ইনকামবেন্সি ভোট হলে আমার ধারণা মালদা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস আই ওয়ন্ট বি সারপ্রাইজ যদি কোনো সিট না পায়, বা দুটো জেলা মিলে 2-3টা সিট পায়, আই ওয়ন্ট বি সারপ্রাইজড। সুতরাং আই উড ওয়ান্ট টু বিলিভ যে ইটস অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু লাইক আই সেড যে আমার এই অভ্যেসটাই নেই যে আমি কিছু প্রেডিক্ট করি। নো, ইউ উড লাইক টু বিলিভ ইজ ওয়ান থিং, অ্যান্ড আরেকটা তো পারসেপশনের ব্যাপার আছে, যেটা ইজ বেসড অন ইউর এক্সপিরিয়েন্স। তুমি তো আমি তো প্রথমেই যে কারণে এবার ইন্ট্রোডিউস করলাম শতরূপ ঘোষকে, না অ্যান্টি ইনকামবেন্সি সামওয়ান হু হ্যাজ সিন বেঙ্গল। অ্যান্টি ইনকামবেন্সিটা হেভিলি আছে বলে আমার মনে হচ্ছে, আর আমার যেটা মনে হচ্ছে তা হচ্ছে মুসলিম এলাকাতে একটা প্রবল অ্যান্টি ইনকামবেন্সি আছে, যে শি হ্যাজ চিটেড অন আস। তৃণমূল আমাদেরকে ঠকিয়েছে, মানে বিজেপি যদি বুকে ছুরি মেরে থাকে, তৃণমূল আমার পিঠে ছুরি মেরেছে, এটা প্রবলভাবে আছে, এটা সত্যি কথা আমি দেখেছি। এটা তো আমিও দেখেছি, মুর্শিদাবাদে গেছিলাম, মালদা গেছিলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর। যে ওই যে ওয়াকফ নিয়ে ইয়েটা ওরা ওয়াকফ থেকে শুরু করে, এবং ওই যে থ্রেটটা যে আমার চেয়ে খারাপ কেউ হবে না যদি এখানে কিছু করতে এসছো। এবং দেখুন একটা কথা সুমনদা, আলটিমেটলি আচ্ছা ধরুন আমি একটা কথা বলি সুমনদা, এই যে ধরুন বিজেপি যে ভোটটা ইদানিংকালে পেয়েছে বা বিজেপির যে ভোটটা বেড়েছে, তার মধ্যে একটা ভোট যদি এরকম থেকে থাকে যে যেটা হচ্ছে অ্যান্টি তৃণমূল ভোট, বিজেপি এখন কেন্দ্র সরকারে আছে, ওদের ক্ষমতা আছে, ওদেরকে দিই, তখন আবার এটা তো অনস্বীকার্য যে একটা ভোট তো এইটাও যে তৃণমূলের আমলে মুসলিমরা বেশি প্রশ্রয় পাচ্ছে, আমার ধর্মটা নেগলেক্টেড হচ্ছে, সো মানে যা প্রচারগুলো ওদের হয়। আমি জাস্ট একটা কথা ভেবে দেখার জন্য, এটা আপনাকে আমার বলার প্রয়োজন নেই, আমি জানি আপনি আমার থেকে ভালো এটা জানেন, কিন্তু আমি জাস্ট বলছি যারা আমাদের আলোচনাটা শুনছেন, আমি কাউকেই জ্ঞান দিচ্ছি না, জাস্ট আমি অনুরোধ করছি ভেবে দেখার জন্য। আচ্ছা বলুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানাচ্ছেন, বাংলার কোনো হিন্দু কি মমতা ব্যানার্জিকে বলেছিল যে মানে আপনাকে স্কুল কলেজ হাসপাতাল বানাতে হবে না, সেই টাকা আপনি একটা মন্দির বানিয়ে আমায় উদ্ধার করুন? এই কোনো হিন্দুর দাবি ছিল? মানে কোনো বিজেপি নেতাকেও তো এই আবদার করতে শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন নিজের একটা ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। কোনো হিন্দু কি বাংলায় বলেছিল যে আমাদের মানে দুর্গা ঠাকুর না হলেও দুর্গাপুজো হবে, কিন্তু মমতা ব্যানার্জি না থাকলে আমাদের দুর্গাপুজো হবে না, আপনি যে করে হোক আমাদের পাড়ার পুজোগুলোকে 1 লাখ টাকা করে ডোনেশন দিন, আপনি স্কলারশিপ দিতে পারেন কি না পারেন, আপনি কৃষককে ফসলের দাম দিতে পারেন কি না পারেন, আপনি দিয়ে দিতে পারেন কি না পারেন, পুজো কমিটিকে চাঁদাটা দিন, নাহলে আমাদের পুজো হবে না। কেউ বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ক্লাবে ক্লাবে নিজের বাহিনী তৈরি করার জন্য, নিজের ভোট ব্যাঙ্কে পলিটিক্সের জন্য, তাই তো? এর জন্য তো কোনো সাধারণ হিন্দু দায়ী নয়। সিমিলারলি বাংলার আপনি সুমনদা কোনো মুসলমানকে বলতে শুনেছেন যে আমার ইমাম ভাতা চাই? ওয়াজ ইট এভার আ ডিমান্ড? কারণ মাথায় এসেছিল কোনো সাধারণ মুসলিমের? সাচার কমিটি নিয়ে আমাদের সময় যখন প্রচার হয়েছে, হয়েছে, আপনারা অনেকে ক্রিটিসাইজ করেছেন, তার সেটা নিয়েও এখন 10টা লজিক কাউন্টার লজিক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ডিমান্ড ওয়াজ টু সি যে আমার ছেলেমেয়েরা আরও ভালো পড়াশোনার সুযোগ পেলো, আরও ভালো চাকরির অপরচুনিটি পেলো, সো অন অ্যান্ড সো ফোর্থ। কারণ ইনফ্যাক্ট সাচার কমিটিতে মুসলমানদের যে দৈন্যদশার কাহিনী আছে, তার চাইতেও পিটিএবল কাহিনী আছে আজকে প্রতীচি ট্রাস্ট আর স্ন্যাপ করেছেন। আমি বলছি যে কোনো মুসলমানের তো মাথাতেও এটা আসেনি
যে আমি সরকারের কাছ থেকে আমার মসজিদের ইমামের জন্য ইমাম ভাতা চাই। এটা মমতা ব্যানার্জি কিন্তু করেছেন নিজের ভোট ব্যাংক পলিটিক্সের জন্য। এবং তার চেয়েও বড় কথা, হাইকোর্ট সেড ইউ ক্যানট ডু ইট বিকজ ইট ইজ অ্যান্টি কনস্টিটিউশনাল। আমি এটাও অদ্ভুত হয়ে দেখলাম, তখন উনি একটা ঘুরপথে একটা তখন উনি ওয়াকফ দিয়ে চলে এলেন, করলেন। সুতরাং হি সাবভার্টেড কনস্টিটিউশন, সাবভার্টেড দ্য কোর্ট, জুডিশিয়ারি, প্রথম দিনই এভরিথিং। আমি আবার একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আমি বলছি বাংলার এত মসজিদ আছে, সব কিছু আছে, এত আপনার মহরমের এত কমিটি রয়েছে, কোনো দিন কোনো মসজিদকে, কোনো মহরমের কোনো কমিটিকে, কোনো ইন্ডিভিজুয়াল কোনো মুসলিম ক্লারিককে আপনি ডিমান্ড করতে শুনেছেন যে দুর্গাপুজোর ভাসানের সাথে তাজিয়াটা মানে মহরমটা একদিনে পড়ে গেছে, ভাসানটাকে বন্ধ রাখা হোক যাতে মহরমটা হতে পারে? কেউ ডিমান্ড করেছিল? কারণ মাথায় এসেছিল এটা কোনো দিন? আমাদের সরকারের সময় এরকম 3বার এরকম হয়েছিল, একবার বোধহয় দশমীর দিন আর 2বার ওই একাদশী দ্বাদশীর দিন, চিরকাল একসাথে হয়েছে। দীপঙ্কর দত্ত এইবার যখন ওটার এগেনস্টে ভার্ডিক্ট দিলেন, ওনার রায়েতে এরা মেনশন করেছেন যে এই ঘটনা আগেও পশ্চিমবাংলায় ঘটেছে, তখন তো সরকারকে বন্ধ করতে হয়নি। কোনো সাধারণ মুসলমান এটা ডিমান্ড করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটা সস্তা ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এটা করেছেন। আমি এতগুলো কথা এই কারণে বললাম, সরকারের টাকায় মন্দির তৈরি হওয়ার জন্য কি পুজো কমিটি চাঁদা পাওয়ার জন্য যেমন কোনো সাধারণ হিন্দু দায়ী নয়, এটা মমতা ব্যানার্জির পাপ, কোনো সাধারণ হিন্দুর পাপ নয়, সেরকম এই ইমাম ভাতা আর আমার এই তাজিয়া বেরোবে বলে দুর্গাপূজার ভাসান বন্ধ, এইগুলো মমতা ব্যানার্জির পাপ, এটা কিন্তু কোনো সাধারণ মুসলমানের পাপ না। তাই চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবেন, এটা না মাদুরের পিঠে ভাগ হচ্ছে। এই রাগ থেকে কিছু মানুষ মমতা ব্যানার্জি এটা করেছে বলে মুসলমানকে টাইট দিতে হবে এইভাবে বিজেপিকে ভোট দিচ্ছেন। আর তার এই ভোটটা দেওয়ার ফলে ওইটাকে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় 5টা জায়গায় প্রচার করার সুযোগ পাচ্ছেন যে ভাই আমি চুরি করি, ডাকাতি করি, তোমার পঞ্চায়েতে ভোট দিতে না দিই, আমি যা সর্বনাশ করেছি তোমার করেছি, কিন্তু আমাকেই ভোটটা দাও, নাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে। বাঁদরের পিঠে ভাগের সুবিধা পাচ্ছে তৃণমূলের সরকার এইটার ফলে। মানে মানে যে রাগ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাগ থেকে আমি জব্দ করছি, মানে মনে করুন ওই সোনারপুর থেকে কি, ক্যানিং থেকে কি, ভাঙড় থেকে কি, লক্ষ্মীকান্তপুর থেকে যে সাধারণ মুসলমান কলকাতা শহরে ট্রেনে করে সকালে রাজমিস্ত্রির কাজ করতে আসছেন না সবজি বেচতে আসছেন, আমি তাকে জব্দ করছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর করে ওনার লাইসেন্স রিনিউ করছেন। সুতরাং দিস হ্যাজ টু স্টপ। ওকে, এটা চলতে পারে। ওকে, এর একটা কনভার্স লজিক হচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম, মমতা তো শুধু দীঘা করে থামেননি, রাজারহাটে কি দুর্গা মন্দির নাকি, এবং ওই জমিটা আমরা করেছিলাম সেক্টর 5-এর এক্সটেনশনের জন্য, মহাকালে। ঠিক আছে, মহাকাল মন্দিরটা নর্থ বেঙ্গল। হ্যাঁ, নর্থ বেঙ্গলে। আমার বক্তব্য হচ্ছে, হাউ মেনি হিন্দুস প্রোটেস্টেড? নট মেনি। দিস বেঙ্গল হ্যাজ সিমিলারলি ইমাম ভাতার জন্য নট মেনি মুসলিমস প্রোটেস্টেড। ওকে, এটাই দুর্ভাগ্যজনক, আমাদের দেশের তো এটা দুর্ভাগ্য। আমার বক্তব্য হচ্ছে এইভাবে ওয়ানটন মানে কি বলবো, সাবভার্সন অফ কনস্টিটিউশন, একদম এটা যেমন একজন করার সুযোগ তখনই পায় যখন জনগণ তাকে সেই যখন জানে যে মানুষ কিছু বলবে না। কথা একদম একদম। এবং এইটাই আমাদের মানুষের কাছে অ্যাপিল। আমি ওই যখনই আপনার মনে আছে একটা ঘটনা ঘটলো এই কালী পুজোর সময়, ওই আপনার কাকদ্বীপের কাছে একটা কালী মূর্তি ঝামেলা হয়েছে, কালী মূর্তিটাকে ভ্যানে করে এই প্রিজন ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে, তাই নিয়ে ওখানে একটা কমিউনাল টেনশন, তৃণমূলের লোকেরাই ওটা করলো সব কিছু। ওখানে গিয়ে ওই কথাটা বলছিলাম, সুমনদা আজকে আমাদের উই নিড টু রাইজ টু দি অকেশন, নাহলে না এরাই হিন্দু মুসলিমের নামে শেষ করে দিচ্ছে। কোথাও যদি এই কালী মূর্তি ভাঙচুর হয়, কোথাও যদি সরস্বতী ঠাকুরকে নিয়ে অপমানজনক দুটো কথা বলা হয়, হিন্দুদের আগে সেখানকার মুসলমান মানুষকে এগিয়ে আসতে হবে ওটাকে তার প্রতিবাদ করার জন্য, ওটাকে আটকানোর জন্য। আর কোথাও যদি দেখা যায় যে হজরত মোহাম্মদকে নিয়ে একটা নোংরা ব্যানার করা হলো, আল্লাহকে ইঙ্গিত করে একটা কুৎসিত কথা বলে কোথাও একটা আরএসএসের লোক ব্যানার টাঙালো, সেখানে মুসলমানের আগে ওখানকার হিন্দুকে এগিয়ে যেতে হবে, প্রথমে ব্যানারটাকে ছিঁড়ে ফেলতে হবে, তারপর সেই লোকটাকে মারতে মারতে থানায় নিয়ে যেতে হবে। যদি হিন্দু ধর্মের অপমানে বাংলার মুসলমান না এগিয়ে আসে, আর ইসলামের অপমানে যদি বাংলার হিন্দু না এগিয়ে আসে, তাহলে কিন্তু বাংলা বাঁচবে না। এরকম একটা খেলা শুরু হয়েছে পশ্চিমবাংলাতে। এবং আই ফুললি এগ্রি উইথ ইউ যে সরকারের টাকায় মন্দির তৈরি হলে মুসলমানের আগে একজন হিন্দুকে প্রতিবাদ করতে হবে, আর সরকারের টাকা ইমাম ভাতা দেওয়া হলে আর মহরমের তাজিয়া জন্য দুর্গাপূজার ভাষণ বন্ধ করতে হলে সবার আগে হিন্দুর আগে মুসলমানকে প্রতিবাদ করতে হবে। নাহলে কিন্তু এই সস্তা রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনই বেনিফিটেড হচ্ছেন, কিন্তু সর্বনাশটা হচ্ছে আমার আপনার। অফকোর্স উই নিড টু রাইজ টু দি অকেশন। এইটা চলতে দেওয়া যায় না। এটা আমার ধারণা বাংলার মাটিতে এটা খুব স্থায়ীও হবে না, কিন্তু ওই একটা ওই শের আছে, শুনেছেন তো, লম্হনে খাতা কি সদিওনে সাজা পাই, কখনো কখনো কয়েকটা মুহূর্তের অপরাধে কয়েক শতাব্দী তার প্রায়শ্চিত্ত করে। সেটাই হচ্ছে, সেটা হবে বলে আমাদের আশঙ্কা, যেন সেটা না হয়। আমি তো সেই আশঙ্কা করি না, কিন্তু তুমি বলছো যে ডিসঅ্যাফেকশন অফ মুসলিমস এমন দেখেছো?
সাংঘাতিক। সেখানে তার বেনিফিশিয়ারি। এবং সেটা কিন্তু সুমনদা পঞ্চায়েত থেকে শুরু হয়েছে। আমি বলছি আপনি দেখবেন পঞ্চায়েতে তৃণমূল হেরেছে আমাদের কাছে, সেই মানে মুসলিম বুথে একচেটিয়া ভোট হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েতে আপনি রেজাল্ট দেখুন এবং রেজিস্ট্যান্স যেটা রানীনগর থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে, আপনি আজকে এই কনভারসেশন শেষ হওয়ার পরে আপনি ইউটিউবে গিয়ে পঞ্চায়েতের সময়কার খবরগুলোকে দেখুন, যেখানে তৃণমূল বুথ দখল করতে গিয়ে কি তৃণমূল ভোটার আগে লোককে ভয় দেখাতে গিয়ে মার খেয়েছে। তৃণমূল কিন্তু মারটা খেয়েছে বর্ধমানে যেসব এলাকায়, ভাঙড়ে, ক্যানিংয়ে, রানীনগরে, মুর্শিদাবাদে, যেখানে যেখানে তৃণমূলকে মার খেতে হয়েছে পাল্টা লোকের কাছে, সেগুলো কিন্তু মুসলিম এলাকা। তার কারণটা হচ্ছে কী হয় সম্বন্ধে, এইটাই আমি বলার চেষ্টা করছি। পঞ্চায়েতে তো ধরুন মনে করুন মুর্শিদাবাদের একটা পঞ্চায়েতে তো লোকের এই ভয়টা নেই যে তৃণমূলকে যদি আমি ভোট না দিই তাহলে বিজেপি চলে আসবে। সেখানে তো ফাইট ইজ বিটুইন টিএমসি অর অ্যান্ড লেফট কংগ্রেস, তাই তো? সেখানে কিন্তু হাত খুলে লোকে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। কিন্তু সেই বুথেই আপনি আবার লোকসভার সময় রেজাল্ট দেখুন, তার 7-8 মাস পরে লোকসভার ভোট হয়েছে। 2023 জুলাইতে পঞ্চায়েত হয়েছিল, আর 24 মে মাসে হয়েছিল। মেতে তো হ্যাঁ, মেতে লোকসভা হলো, এপ্রিল মেতে। কয়েক মাস পরে সেই বুথের রেজাল্ট দেখুন, মানুষ সেখানে বাধ্য হয়েছেন আবার তৃণমূলকে ভোট দিতে। কারণ তখন ফ্যাক্টরটা হচ্ছে যে আমার লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে কিনা, মোদি আবার প্রধানমন্ত্রী হবে কিনা। সুতরাং বাংলার এই মানুষকে ভয়হীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করুন। বিজেপির ভয়ে যতদিন ভোট দিতে হচ্ছে ততদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে। ভয়হীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হোক। পশ্চিমবাংলায় কিন্তু সত্যি আমি বারবার করে কথা, ভয়হীনভাবে ভোট তো হলো এবার। না, ভয়হীন বলতে আমি ওই গুন্ডা বদমাইশের ভয় বলছি না, আমি বলছি যে বিজেপি জিতে যেতে পারে এই ভয়। এই ভয়টার ব্যতি রেখে যেখানে ভোট হয়েছে পঞ্চায়েতের সময়, আপনি তার আমি এটাই আপনাকে বলার চেষ্টা করছি, আপনি রেজাল্টটা দেখুন। এবং খালি রেজাল্ট নয়, আমি বলছি রেজিস্ট্যান্সটা দেখুন। সেখানে আমার মনে হয় যে লোকসভাতে আপনি দেখুন না, পশ্চিমবাংলাতে আমরা 2026 is going to be a watershed election to correct the aberrations that have taken place from then onwards. আমি এর বেশি বলবো না। প্রতিটা ভোটের পরই তার কারণ এই যে ক্লিনজিং এর একটা প্রসেস শুরু হওয়া দরকার, সেটা কিন্তু ওই একটা যদি একটা বিশাল আকার দৈত্য তোমার সামনে থাকে, তাহলে প্রথমে সেটাকেই ধাক্কা মারা উচিত, সেটার মৃত্যু নিশ্চিত করে তারপরে। দৈত্যটা আপনার কাছে যে বিশাল আকার দৈত্য, আরেকজন মানুষের কাছে আপনার সামাজিক অবস্থান, আপনার ধর্মীয় অবস্থান সবকিছু থেকে আরেকজন মানুষের কাছে তো বিশাল আকার দৈত্যটা আপনি যাকে ছোট দৈত্য মনে করছেন, আরেকজনের কাছে তো সেই বিশাল আকার হতে পারে, এবং সেটা হচ্ছেও। আমি এটা বলছি এই অ্যাক্রস দ্য বোর্ড, এখানে আমি শেষ করবো। কেননা মানে আমি বলছি সুমন চট্টোপাধ্যায়ের কাছে আর কবির সুমনের কাছে তো বিশাল আকার দৈত্য এক নাও হতে পারে। এই জায়গা থেকেই বলছি এমন কারোর পাশে দাঁড়ান। আনফর্চুনেটলি দুজনের ক্ষেত্রেই এক হওয়া উচিত ছিল না, কিন্তু আমি ধান্দাবাজিতে পড়িনি বলে আমার গল্পটা একই আছে। আর তার এখন সে বলাচ্ছে যে আমি তো বিপ্লবই করতে চেয়েছিলাম। একটা মানুষ এক জীবনে কত অসংখ্য রকম কথা বলতে পারে, কিন্তু সবকিছুই তো তার মাপ হয়ে যাবে বিকজ অফ হিজ মিউজিক। তা আপনি চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে দেখছেন, আর আপনি কবির সুমন অবাক হচ্ছেন। আমি কবির উনি তো গানটা লিখতে পেরেছেন, এরা তো তাও পারেনি। কবির সুমন ইজ আ বেঞ্চমার্ক। I get what you are saying. আমি বলছি, মাই কোয়েশ্চেন ইজ, আজকে পল্লব কীর্তনিয়া বেচারা এখানে, আই ডিড অ্যান ইন্টারভিউ উইথ হিম, শুনেছি। তার জন্য একটা মিউজিশিয়ান বাংলার একটা পিঠে হাত রাখে না, এই সংস্কৃতি বাংলার ছিল না। ঠিক কথা। বাংলা ওয়াজ অলওয়েজ স্ট্যান্ডিং ফর দ্য প্রসিকিউটেড। এবং এখানে না আমার নিজের মনে হয় এখানে আমাদেরও একটুখানি আত্মসমালোচনা করতে হবে। আমি বলছি অর্গানাইজ লেফটকে, এই পল্লব কীর্তনিয়া বা এরকম অসংখ্য শিল্পী যারা কিনা বিক্রি হননি, কম্প্রোমাইজড হননি তৃণমূলের কাছে, তাদেরকে তো সার্ভাইভ করতে হবে। তারা যদি সার্ভাইভ করতে পারেন, তার জন্য তাদের পাশে যেভাবে দাঁড়ানোর দরকার অর্গানাইজডভাবে, হয়তো আমরাও দাঁড়াতে পারিনি। এটা আমি বলছি। এই ব্যাপারে আমাদেরকে একটা, এই যে এত সহজে ওরা বলে দিতে পারে যে একজন শিল্পী আরজি করের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে কুণাল ঘোষের মতো একটা লোক প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছে যে একে বয়কট করতে হবে, আর তেমনি তার গোটা বাংলা জুড়ে শো ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন বাংলায় বামপন্থীদেরই প্রস্তুতি থাকবে না? এত স্কুল কলেজ থেকে শুরু করে, এত সাংস্কৃতিক সংগঠন, এত অফিস ক্লাব থেকে শুরু করে এত জায়গায় বামপন্থীরা রয়েছে যে ভাই যে শিল্পী মানুষের জন্য রাস্তায় নামবে তাকে তৃণমূল ভাতে মারতে চাইতে পারে, আমি থাকতে তার থালায় ভাতের অভাব হবে না, আমি তাকে প্ল্যাটফর্ম দেবো। এইটা তো আমরাই বা কেন করতে পারবো না? এই দিকগুলো আমার মনে হয় যে আমাদেরকেও এগুলো একটু করে দেখা দরকার। তবে আমি এইটা বলছি সুমনদা, যেটা আমি তখন বলছিলাম যে সুমন চট্টোপাধ্যায়ের কবির সুমনের কাছে আপনি দোষ দিতে পারেন না, কবির সুমনও সুমন চট্টোপাধ্যায়কে দোষ দিতে পারেন না, সুমন চট্টোপাধ্যায় কবির সুমনকে দোষ দিতে পারেন না। আমি কাউকে দোষ না, আমি বলছি যদি দুজনের কাছে বিশালাকার দৈত্য এক না হয়, আপনার কাছে যার আকৃতির একটু বিশাল, সুমনের কাছে তার
কবির সুমনের কাছে তার আকৃতিটা একটু ছোট হতে পারে, তার কাছে যে বিশালাকার দৈত্য তার আপনার কাছে আকৃতিটা ছোট হতে আমার পারে। বক্তব্য আমি সেই কারণে বলছি, আমার দৈত্য রিমেইনস দ্য সেম, এমন কারোর হিজ পাশে- দৈত্য কিপস চেঞ্জিং। আমি বলছি এমন কারোর পাশে দাঁড়ান যাকে কবি সুমনকেও ভয় পেতে হয় না, আর সুমন চট্টোপাধ্যায়কেও ভয় পেতে হয় না। আমি কাউকেই পাই না। না না, আরে বাপ, সুমন চট্টোপাধ্যায় আপনি কি ইন্ডিভিজুয়াল না, একটা ব্র্যান্ড। আমি একটা মানে আমি No, no, no. বলছি আমাকেও কাউকে ভয় পেতে হবে না, না, আমিও না। আর আমি এখন জীবনের আরে, উপাধিতে সেই সব আপনি জানেন আমি কি বলছি, আমি এইটা বলছি। আচ্ছা বেশ, আমি বলছি যে যাকে মনে করুন রাহুল ঘোষেরও ভয় পেতে হয় না, শেখ রাহুলেরও ভয় পেতে হয় না, আমি এইভাবে বলি কথাটা। হ্যাঁ, সুতরাং আমি এনিওয়েজ, এইটা বলছি যে but I fully endorse and agree with what you are saying about what should be corrected. I think this is a very important মানে takeaway from this discussion. এবং আশা করি শতরূপ তো আমার ছোট ভাইয়ের মতো, আর সব কিছুর উপরে আমার ওর সঙ্গে ঝগড়াও হয়। ওই সব বিয়ের ইস্যুতে দেখেছিলাম পার্টি আদেশ করেছিল কিনা ওই যে যদি ওর ভোট দেওয়া নিয়ে। আমাকে অনেকে বলেছে শতরূপ বলেছে আপনি কিছু বলবেন না, আপনি আপনার চুল করছে কেন? পার্টিতে থাকার এই একটা সমস্যা সুমনদা। হ্যাঁ, আমি যাই বলি কেউ একবার না হলে পারে না, শতরূপ তো এটা বলতে পারে না, নিশ্চয়ই যখন পার্টি আদেশ করে থাকবে। কিংবা এটা আমার মোহাম্মদ সেলিমকে ভালো লাগলো সেটা পার্টির আদেশ, আচ্ছা, আমার জ্যোতিবাবুকে ভালো লাগলো সেটা। আচ্ছা সুমনদা, আমায় কি কেউ বাধ্য করেছিল সিপিআইএম করতে? আপনি তো জানেন আমাদের কাছে কি সুযোগ ছিল না, কিন্তু হোয়াট আই অ্যাম ডুইং ইজ ফ্রম মাই বিলিফ। fair enough, এটাই তো সম্মানের জায়গা আমাদের একটা। fair enough, বাট আমি বলতে পারি যে বিরুদ্ধ মত হুম। আমি কখনো তাকে অ্যাডভার্সারি হিসেবে লাইফে 100 বার, দেখিনি, 100 বার, 100 বার। যে কারণে আমি বুদ্ধবাবুর সম্পর্কে লিখে, আবার বুদ্ধবাবুর সঙ্গেই আমার সবচেয়ে বেশি সিগারেট আমার একটা সময় খোয়া গেছে ওনারই জন্য, ঠিক আছে। আর অনিলদার তো বাড়িতেই যেতে পারতাম। অনিলদা বলল, যে তুমি কি লিখেছো আমার বিরুদ্ধে? এই ছিল সংস্কৃতি, এই সংস্কৃতি বাংলায় ফেরাতে হবেই। সেই কারণেই আমি এই বাংলায় মরতে চাই না। এটাই হচ্ছে আমার এক ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার নিবেদন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, মাই প্লেজার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।